তো কালকে প্রিমিয়ার লিগে দুর্দান্ত কিছু ম্যাচ হলো, সত্যি কথা দুর্দান্ত কিছু ম্যাচ হলো। যদিও ম্যাক্সিমামই সব এক পেসের রেজাল্ট হয়েছে, যেমন সিটি 4-1 হারিয়েছে ইপসুইচ টাউনকে। ইপসুইচ টাউনের কপালটা ভাবুন, 28 বছর পর প্রিমিয়ার লিগে এসেছে, হেড টু হেডে ইপসুইচ টাউন সিটির থেকে বেশি ম্যাচ জিতে আছে। ফার্স্ট খেলা পড়েছে 28 বছর পর প্রিমিয়ার লিগে আসার পর কোয়ালিফাই করার জন্য তাদেরকে যে উপহারটা দেওয়া হয়েছে সেটা কি? ফার্স্ট ম্যাচ লিভারপুল, সেকেন্ড ম্যাচ ম্যানচেস্টার সিটি। মানে এইগুলো কোনো এইরকম অন্যায় মানা যায়? 28 বছর পর প্রিমিয়ার লিগে এসে প্রথম দুটো ম্যাচ এমন টিমের সঙ্গে দিয়েছে যে ওরা চাইলে পুরো সিজনের জন্য কনফিডেন্সে দফারফা করে দিতে পারে। সিটি কালকে 4-1 গোলে হারিয়েছে, আর এতিহাডে সিটির এগেনস্টে ফার্স্টে গোল করে দিয়েছো বস। আর তারপর তুমি গিয়ে যাচ্ছিল ওপেন খেলতে, ভুলে গেছিল কোথাও যে ডিপ ব্রানা হ্যালান্ড কি করতে পারে। যাই হোক, তো সিটি উড়িয়ে দিয়েছে রীতিমতো। আর ওদিকে টটেনহাম এভারটনকে উড়িয়ে দিয়েছে। আর এভারটন ফার্স্ট দুটো ম্যাচে যা জিনিস দেখালো তাতে রেলিগেশন ফাইট এভারটন এবছরও রেলিগেশন ফাইটের দিকেই থাকবে। একটা যে পজিটিভ ভালো প্লেয়ার ছিল মিডফিল্ডে ওদের, ওনানা, তাকে অ্যাস্টন ভিলা নিয়ে নিচ্ছে। অ্যাস্টন ভিলা ভার্সেস আর্সেনাল, এই ম্যাচটা দেখা চক্করে কাল আমি বার্সেলোনার ম্যাচ দেখিনি। মানে উনাই এমরি এখনো মনে হয় বসে ভাবছে, ম্যাচটার অলমোস্ট 24 ঘন্টা কাটতে চলেছে, উনাই এমরি মনে হয় এখনো বসে এটা ভাবছে যে এই ম্যাচটা হারলো কি করে অ্যাস্টন ভিলা। যে দুটো গোল কালকে অলি ওয়াটকিন্স মিস করেছে, এই সিজনে অলি ওয়াটকিন্স প্রচুর গোল করবে, অনেক কিছু বেটার পারফরমেন্স করবে, নো ডাউট। কারণ কালকেও পারফরমেন্স দেখে তাই বোঝা গেছে যে দে উইল প্লে বেটার। অ্যাস্টন ভিলার কালকে খেলা দেখে এটা বোঝা গেছিল যে সত্যি টিমটা ভালো খেলবে, ঠিক আছে। কারণ কালকে একটা লার্জ পোর্শন যেভাবে আর্সেনালের এগেনস্টে অ্যাস্টন ভিলা পারফরমেন্স করে গেল, তাতে এটা তো আমি শিওর হয়ে গেছি কালকে দেখে যে অ্যাস্টন ভিলা এই সিজনেও ভালো পারফরমেন্স করবে। উনাই এমরি এই সিজনেও অ্যাস্টন ভিলাকে দিয়ে ভালো পারফরমেন্স করিয়ে নেবে। কিন্তু প্রিমিয়ার লিগে টপ 4 হওয়া আর চ্যাম্পিয়নশিপের জন্য টার্গেট করার মধ্যে কি ডিফারেন্স সেটা আর্সেনাল দেখিয়ে দিল। প্রথম কথা, আর্সেনালের এগেনস্টে যেখানে একটা টিম চূড়ান্ত কনফিডেন্ট, মাইকেল আর্তেতার একটা প্রপার সিস্টেম দাঁড়িয়ে গেছে, সেই আর্সেনালের সামনে কোনোভাবেই ওইরকম দুটো ওপেন গোল মিস করা যেতে পারে না, যেটা অলি ওয়াটকিন্স কালকে করেছে। আর সেকেন্ড গোলটার ক্ষেত্রে অনেকে বলছে যে সেভ অফ দ্য সিজন, নো ডাউট এটা সেভ অফ দ্য সিজনের ক্যাটাগরিতে চলে এসছে। ডেভিড রায়া যেখান থেকে ওই সেকেন্ড গোলটা বাঁচিয়েছে, হ্যাঁ এটাও ঠিক কথা, আর একটু এদিক ওদিক প্লেস করলেই, আর একটু মানে ওয়াটকিন্স তার রাইট হ্যান্ড সাইডে আর একটু চেপে প্লেস করলেই কিন্তু গোলটা ইজিলি হয়ে যায়। বাট স্টিল ওই জায়গা থেকে ডেভিড রায়া যে সেভটা করেছে, বলটা পাড়ে লেগে ডিফ্লেকশন হয়ে ফেরত এসছে, তখন ডেভিড রায়া অলরেডি গ্রাউন্ডে পড়ে সেখান থেকে রিকভারিতে উঠে বাঁদিকে ঝাঁপ মেরে, ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট সেভ। অ্যান্ড এটাই। আর এরপর যেটা নিয়ে মেনলি আলোচনা করতে হবে অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে আমাদের ম্যানচেস্টার ইউনাইটেড এই সিজনে কি কি উপহার দিতে পারে। যেমন কাল আমরা একটা উপহার পেয়েছি, অনেকে এটা বলছিল যে ইট ইজ গোয়িং 1-1 ড্রটা একটা ফেয়ার রেজাল্ট। আমিও খুব এর সাথে ডিসএগ্রি করব না। আর যে সেকেন্ড গোলটা কালকে ইউনাইটেডের ক্যান্সেল হয়েছে, মানে এরকম খুব রেয়ার কেস দেখা যায়, এতটা কপাল খারাপ খুব রেয়ার কেসে দেখা যায়। তো ওটাতে অনেকে জার্সিকে দোষ দিচ্ছে, বাট ওটাতে ওর কিছু করার নেই, বিকজ এটা একটা ফলো থ্রুতে হয়েছে, ওর কিছু করার ছিল না। তো কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করার, দেখুন প্রথম কথা হচ্ছে এই একটা ম্যাচ হারার পরই আমি দেখছি গ্যারি নেভিল, এই সমস্ত যে পন্ডিটসরা, গ্যারি নেভিল অলরেডি বলতে শুরু করে দিয়েছে এরিক টেন হ্যাগ অত্যধিক প্রেশারের মধ্যে চলে এলো। কিসের প্রেশারটা কিসের? প্রথম কথা, আমরা ইউনাইটেড ফ্যানরা মোটামুটি যারা আমরা বুঝি, যারা আমরা মানে জাস্ট খেলা দেখতে বসার জন্য সাপোর্টার, এরকম বাদ দিয়ে বলছি, যারা ইউনাইটেডকে নিয়ে রীতিমতো কালচার করে, ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্ত নিউজ দেখে, তাদের কাছে এটা ক্লিয়ার যে ম্যানচেস্টার ইউনাইটেড এই সিজনে ওই রিকভারিটা যা স্টার্ট করলো, মানে ওই যে বলছে না দ্য বিগিনিং অফ দ্য নিউ এরা, ওই রিকভারিটা যা স্টার্ট হলো এটা। তো প্লেয়ার সাইন হয়েছে, এখনো মিডফিল্ডে উগারতে সাইন হয়নি। আমি জানি না উগারতে নিয়ে কি চলছে, হবে না আদৌ আমি এসব জানি না। কিন্তু ডিফেন্সে যে সাইনগুলো হয়েছে, জার্সিকে সাউন্ড করা অ্যাজ এ ফরওয়ার্ড, তো পুরো স্কোয়াড অ্যাভেলেবেল থাকা, এই সব বিষয়গুলোর উপর চিন্তা ভাবনা করার পরে যদি বলা যায় যে কালকে আমি ইউনাইটেডের যে খেলাটা দেখলাম ফার্স্ট হাফে, বিশেষ করে
দেন সেকেন্ড হাফে ইউনাইটেড সাডেনলি একটু নড়বড়ে ছিল, ব্রাইটন খেলার মোমেন্টামটা ধরে না, কিন্তু ফার্স্ট হাফে আমি যে খেলাটা দেখেছি, একটা জায়গায় আমি আর আমার বাবা বসে খেলা দেখছিলাম এবং ইট ওয়াজ আই থিঙ্ক অ্যারাউন্ড 32nd या 34th মিনিট এরকম কিছু একটা হবে, যেখানে ইউনাইটেড, মানে যেহেতু আমরা সবাই জানি ব্রাইটন খুব হাই প্রেসিং টিম, তো ব্রাইটন চূড়ান্ত প্রেস করছিল, ইউনাইটেড নিজের ডিফেন্সিভ লাইনে কোথাও একটা আটকে গেছিল, যেখানে ওনানা থেকে লিজান্তো মার্টিনেজ, দেন লিজান্তো মার্টিনেজ থেকে ডিয়েগো ড্যালট, মানে একটা সময় মনে হচ্ছিল যে এই বুঝি একটা প্রবলেম তৈরি হতে পারে। বাট ওই একটা জায়গায় ইউনাইটেড এত সুন্দরভাবে কোনো রকম নার্ভ ফেল না করে, কোনো রকম মানে কোনো উল্টোপাল্টা কোনো রকম ফুটবল না খেলে এত সুন্দর পাস করে 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 সিচুয়েশনটা থেকে বেরোলো, যেটা দেখে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে টিমটা একটা স্ট্রাকচার ফলো করা স্টার্ট করে দিয়েছে, টিমটা একটা প্রপার আইডেন্টিটি ক্রিয়েট করবে এই সিজনে। আমি এটাতে শিওর নই যে এই আইডেন্টিটিটা টোটাল অ্যাডাপ্ট করতে কতটা সময় লাগবে, কিন্তু ইউনাইটেড অলরেডি আগের সিজনের থেকে এই সিজনে অনেক বেশি কনফিডেন্ট উইথ দ্য বল এখনো অবধি যেটা লাগছে। বি পজিটিভ, নেগেটিভগুলো নিয়ে তো বলবোই, বাট বি পজিটিভ যে ইউনাইটেড উইথ দ্য বল অনেক বেশি কনফিডেন্ট। হ্যাঁ, এটা ঠিক কথা যে অ্যাটাকিং থার্ডে যাওয়ার পর হয়তো সেইভাবে মুভস তৈরি হচ্ছে না, কিন্তু যেটা সব থেকে বড় পজিটিভ যে ইউনাইটেড কিন্তু প্রেসিং এর এগেনস্টও বল রাখতে পারছে। এখন অবধি দুটো ম্যাচে আমি সেটাই দেখলাম, যে চট করে মাঝ মাঠে ইন্টারসেপ্ট হয়ে যাওয়া বা ভুলভাল পাস অতিরিক্ত এগুলো কিন্তু হচ্ছে না। যে আরেকটা এটার সঙ্গে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে মেসন মাউন্ট আমি এখন অবধি জানি না যে এই কম্বিনেশনটা থেকে এরিক টেন হ্যাগ কি করে নতুন সেটআপ তৈরি করবে, কারণ আপনার কাছে মেসন মাউন্ট যদি একটা পজিটিভ হয়, তেমনই একটা সেন্ট্রাল ফরওয়ার্ড বা স্ট্রাইকার ছাড়া খেলাটা একটা নেগেটিভ দিক হয়ে যাচ্ছে। কারণ ফোর্থ যখন অপোনেন্ট টিমের পায়ে বল, সেটা ব্রাইটন হোক বা আগেবারে ফুলহ্যাম হোক, তো 4-2-4 এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারে কিন্তু ইউনাইটেড নিজেদের টিমটাকে উইদাউট দ্য বল প্রেসিংয়ে থাকছে 4-2-4, যেখানে ওপরে ব্রুনো, মেসন মাউন্ট, আমাদ দিয়ালো, রাশফোর্ড চারজন, মাঝ মাঠে ক্যাসমিরো আর কোবি মাইনো আর ডিফেন্সিভ লাইন। তো কিন্তু যখন অ্যাটাকে চলে যাচ্ছে ইউনাইটেড, তখন কিন্তু ওই জায়গায় হয়ে যাচ্ছে 4-1-4-1, বা আপনি বলতে পারেন ওই জায়গায় অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 4-2-4-0। এইটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে, মানে স্ট্রাইকার বা অ্যাটাকিং থার্ডে প্রপার প্লেয়ার না থাকা। এবার জার্গজি এখনো পুরোপুরি ম্যাচ ফিট কিনা দেখে অতটা বোঝা যাচ্ছে না, বাট আমার যেটা মনে হয় যে 2-3টে জায়গায় এরিক টেন হ্যাগ চেঞ্জেস আনবে। প্রথম কথা হচ্ছে মার্কাস রাশফোর্ডকে বেঞ্চে করে গার্নাচোকে স্টার্ট করানো, রাশফোর্ড উইথ বেঞ্চ থেকে আসবে, এটা একটা হতে পারে। আর রাসমাস হয়ল্যান্ডের এই স্কোয়াডে ফেরত আসাটা খুব ইম্পর্টেন্ট, কারণ যেটা আলটিমেটলি কি উইদাউট আ স্ট্রাইকার, দেখুন সবাই মেসি নয়, এটা তো মানতে হবে, বাট একটা স্ট্রাইকার কি করতে পারে, যেমন আমরা কালকে দেখেছি আপনার আর্লিং হাল্যান্ড, রাইট, কালকে আমরা দেখেছি হিউমিনসন। একটা প্রপার আপনাকে স্ট্রাইকার লাগবে, স্ট্রাইকার ইন দ্য সেন্স যে গোল চিনবে, যার ওই ধরনের মুভমেন্টস ক্রিয়েট করতে পারবে, যে অফ দ্য বল মুভমেন্টস নেবে, পুরো টিম সেই মুভমেন্টটাকে ফলো করবে, যেটা মেসন মাউন্ট বা ব্রুনোর পক্ষে সম্ভব নয়। কারণ ওরা ওই স্ট্যাটাসের প্লেয়ারই নয়, তারা ওই প্রোফাইলেরই প্লেয়ার নয়। তো এই একটা জায়গায় ইউনাইটেড আই থিঙ্ক একটা চেঞ্জেস আনবে। এরিক টেন হ্যাগ নিশ্চয়ই এটা অলরেডি দেখে নিয়েছেন উনিও, কারণ ওনাদের শুধু তো উনি নন, ওনার সাপোর্টিং স্টাফরাও আছে। ডিফেন্স নিয়ে লাস্টে গোল কনসিড করাটা, আর দুটো গোল ইউনাইটেড যেভাবে কনসিড করেছে খুব সফট। বাট সত্যি কথা বলছি, আমি কালকে ব্রাইটনের ম্যাচটার পর না নেগেটিভ বেশি নই, হেরে গেছে দ্যাটস আ ডিফারেন্ট থিং, ইউনাইটেড জিততে পারতো, চান্স ক্রিয়েট করেছিল বেটার, যদিও এক্সজি ব্রাইটনের বেশি দেখাচ্ছে 2.34 সামথিং, কারণ একটা বারে হিট করেছে, একটা গোল লাইন সেভ করেছে ডিয়েগো ড্যালট। বাট যদি দেখা যায় প্রপার চান্স ক্রিয়েট কিন্তু ইউনাইটেডও করেছিল, কাউন্টার অ্যাটাকগুলো কমপ্লিট করা সম্ভব হয়নি, এটা একটা রিজন। আর আমার যেটা মনে হয় একটা প্রপার স্ট্রাইকার বা সেন্ট্রাল ফরওয়ার্ড যদি টিমের মধ্যে ইনক্লুড হয়ে যায়, যেমন জার্গজি যখন শুরু করবে বা রাসমাস হয়ল্যান্ড যখন থাকবে, তো কোথাও না কোথাও এটা হয়ে যাবে। এবার নেগেটিভ যে তিনটে বিষয় আমার লেগেছে, ফার্স্ট প্রথম কথা, টিমটা এখনো লাস্টের দিকে নার্ভাস হয়ে যাচ্ছে শেষের দিকে এসে।
ডিফেন্স করতে পারছে না। এবার এই ব্যাপারটাকে কিন্তু এরিক টেন হাগকে ম্যানেজ করতে হবে। কালকে যে লাস্ট গোলটা যেটা খাওয়াছে এটা মানে হাস্যকর গোল, যদিও মানে এরম ডিফেন্সিভ এরর একটা এই লেভেলের টিম গিয়ে করছে, এটা একটা হাস্যকর, কিন্তু এটার দায় কিন্তু ম্যানেজারকেও নিতে হবে। তো অবশ্যই 95% এখানে প্লেয়ারদের ম্যানেজ প্রবলেম। এখানে প্লেয়াররা কোনোভাবে ব্যাপারটা হয়তো একটু ক্যাজুয়াল হয়ে গেছিলো, বা কারণ যে মোমেন্টে বলটা বাড়ানো হচ্ছিল ক্রসটা, তো জোয়া পেদ্রোর কাছে যখন বলটা বাড়ানো হচ্ছে সেই মোমেন্টে 4টে প্লেয়ার, প্লেয়ারের নামটা আমি ভুলে আছি যদিও, যে বলটা বাড়িয়েছে, বাট তার চোখের তার সামনে গিয়ে তারা হাত পেছনে করে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ সেই ক্রসটা ব্লক করার চেষ্টা করলো না। এটা একটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আমি আরেকটা জিনিস যেটা কন্টিনিউ বুঝতে পারছি না, আমি একটা যেমন লক্ষ্য করছিলাম যে যখনই ব্রাইটন উইং দিয়ে খেলা করার চেষ্টা করছিল, আমাদের রাইট ব্যাক আর লেফট ব্যাক ইনিশিয়াল স্টার্টে গিয়ে সেই ক্রস অ্যাটেম্পটাকে ব্লক করছিল না। আমি এই একটা জায়গায় খুব কনফিউজ যে কেন এতটা কনজারভেটিভ অ্যাপ্রোচ কেন, কারণ দুটো গোলই কিন্তু ওই কারণে হয়েছে, এই কনজারভেটিভ অ্যাপ্রোচের কারণে। আর 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যে ব্রুনো ফার্নান্ডেজ সাবস্টিটিউট হয়ে যাওয়ার পর এই যে রিয়াকশনটা কালকে দিয়েছে, আমি এখনকার দিনে ক্যামেরা তো জানেন ক্যামেরাম্যানদের একটা আলাদা কাজই আছে এই কারণ কন্ট্রোভার্সি তৈরি করা, বাট আমার এই একটা লুকস, যেটা এই যে লুকসটা, এটা আমার কালকে খুব একটা পছন্দ হয়নি। আমি জানি না টিমের ভেতরে কি চলছে না, বাট আই থিঙ্ক নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েট না হওয়াই বেটার। ব্রুনো ফার্নান্ডেজ অনেক দিন পর আমি ব্রুনো ফার্নান্ডেজকে সাবস্টিটিউট হতে দেখলাম। ইউরো কাপে দেখেছিলাম, পর্তুগাল ম্যাচে, নকআউট ম্যাচে, কোয়ার্টার ফাইনালে সাবস্টিটিউট হয়েছিল। আজকে আবার দেখলাম ব্রুনো ফার্নান্ডেজ সাবস্টিটিউট হয়েছে। এবার ব্রুনো আর মেসন মাউন্ট না থাকার কারণে যেটা মেন সমস্যা হয়ে গেছে সেটা এটাই, যে ক্রিয়েটিভিটির দিক থেকে ইউনাইটেড লাস্টের দিকে আর কিছু করে উঠতে পারছিল না, কারণ ম্যাকটমিনে ইজ নট এ ক্রিয়েটার। আপনি ম্যাকটমিনেকে কোন প্রোফাইলে ফেলতে পারবেন এটা এখনো অব্দি একটা রহস্য। সে গোল তো মাঝে মধ্যে করে দেয়, বাট সে মিডফিল্ডার কিনা এটা একটা বড় রহস্য। যাই হোক, তো খুব বেশি নেগেটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না। এখন লিভারপুলের সাথে নেক্সট খেলা, সো লিভারপুল নেক্সট উইকে, আগে লিভারপুল আগে এই উইকের ম্যাচটা খেলে নিক, দেন আমরা একটা কিছু আইডিয়া পাবো যে কিরকম কি হতে পারে। বাট অনেক পজিটিভ দেখতে পেয়েছি, ইউনাইটেড উইথ দ্য বল ভালো লাগছে দেখে। শুধু এবার যেটা হবে, সব কিছু আবার বেটারভাবে ক্লিক করা স্টার্ট করলে আমার মনে হয় যে এই সিজন, গতবার সিজনের মতো হিমিউলেশনগুলো খুব কম হবে। হিউমিলিয়েশনগুলো, আমার উচ্চারণটা আমি কেন যে শ্রদ্ধাতে পারছি না, হিউমিলিয়েশনগুলো অ্যাটলিস্ট এই সিজনে এড়ানো যাবে বলে আমার মনে হয়। আর যদি সবাই ফিট থাকে তাহলে ইউনাইটেড ক্যান ফিনিশ টপ 4 টপ 3 হতেই পারে। বাট লেটস সি কি হয়। লম্বা সিজন, একটা ম্যাচ হেরে যাওয়াতে এত কিছু করে নেওয়ার কোনো জায়গা নেই। লেটস সি কি হয়। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, আবার খুব তাড়াতাড়ি অন্যান্য ম্যাচ নিয়ে কথা বলবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই গাইস।